হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশের যেটা দেখো 13 নম্বর স্কুল দেওয়া হয়েছে, কান্দি রাজ হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। অবশ্যই তোমরা আজকে ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, একের দাগের প্রথম এমসিকিউ, একটি সরল যন্ত্রের উদাহরণ হলো। এখানে পেন বা কলম হচ্ছে সরল যন্ত্র, বাদ বাকি সেলাই মেশিন, ড্রিল যন্ত্র, ছাপার যন্ত্র এগুলো হচ্ছে জটিল যন্ত্রের উদাহরণ। জলের রেশম এটা এক ধরনের শ্যাওলা। শক্ত চুন নির্মিত খোলক আর নরম মাংসল পদ কোন পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য? কম্বোজ শ্রেণীর বা কম্বোজ পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য। মানুষের হাত এটা এক ধরনের তৃতীয় শ্রেণীর লিভার। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটা 4R পদ্ধতির রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা। বাজার থেকে পাওয়া বর্জ্য পদার্থ হবে পচা সবজি। একটি তরল ধাতু হচ্ছে, দেখো এখানে তরল ধাতু একটাও ধাতুর উদাহরণ দেওয়া হয়নি। এখানে তামাটা একটা ধাতু, কিন্তু এটা হচ্ছে কঠিন ধাতু। তাহলে এখানে প্রশ্নটা করতে হবে যে একটি তরল অধাতু কেমন, এটা হবে ধাতুটাকে কেটে তোমরা অধাতু করবে, তাহলে সেটা হচ্ছে ব্রোমিন হচ্ছে তরল অধাতু এবং এটার বর্ণ হচ্ছে লাল। আর যদি প্রশ্ন আসে তরল ধাতু, তখন তোমরা একটা অপশন পাবে, সেটা হচ্ছে পারদ। এখানে পারদ অপশনটা নেই, তাই জন্য আমরা এটাকে ধাতুটাকে কেটে অধাতু করলাম। এরপর দেখো, সোনার চিহ্ন হচ্ছে AU, তার কারণ ল্যাটিন নাম হচ্ছে সোনার অরাম। AU মানে অরাম হচ্ছে ল্যাটিন নাম, সেখান থেকে চিহ্ন হয়েছে AU। এটা হচ্ছে পারদের চিহ্ন, পারদের যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে হাইড্রাজিরাম। AG আর্জেন্টাম এটা হচ্ছে সিলভার বা রূপোর ল্যাটিন নাম। এটা হচ্ছে প্লাম্বাম মানে এটা হচ্ছে লেড বা সীসা, কেমন। এরপরে ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে কি করে? কমিয়ে দেয়। গতি মানে যেদিকে গতিশীল হয় তার ঠিক বিপরীত দিকে, মানে গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। একটি চৌম্বক পদার্থ মানে যাকে চুম্বক আকর্ষণ করে বা যেটাকে আমরা কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করতে পারি, এগুলোর মধ্যে নিকেল হচ্ছে চৌম্বক পদার্থ আর বাকিগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ। লব্ধ রাশিটি হলো, লব্ধ রাশি মানে যেগুলো তৈরি করতে অনেকগুলো মূল বা প্রাথমিক রাশির সাহায্য নিতে হয়। যেমন এক্ষেত্রে আয়তন, এটা ভর বা আয়তন মানে কি, এক্ষেত্রে একাধিক রাশি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, একাধিক মৌলিক রাশির সাহায্য হতে পারে বা একই প্রকার মৌলিক রাশি অনেকবার নিয়ে তৈরি করা হতে পারে, সেগুলোকে আমরা বলবো লব্ধ রাশি। মেন বিষয় হচ্ছে যে লব্ধ রাশি গঠন করতে গেলে কি করতে হয়? এক বা একাধিক মূল রাশি বা প্রাথমিক রাশির সাহায্য নিতে হয়। এরপর দেখো, আগুন জ্বলতে সাহায্য করে অক্সিজেন, আর হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য গ্যাস মানে নিজে জ্বলে, আর অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে। নৌকার হালের কাজ করে মাছের যে পাখনা সেটা হচ্ছে পুচ্ছ পাখনা, দিক পরিবর্তনে সাহায্য করে। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়। তড়িৎ পরিবহন করে গ্রাফাইট, হিরেটা তড়িৎ পরিবহন করে না। মনে রাখবে, হিরে এটাও কার্বনের একটা রূপভেদ যার মধ্য দিয়ে তাপটা যায়। হিরে হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, আর গ্রাফাইটের মধ্যে দিয়ে তাপও যায় তড়িতও যায়, এটা তাপ এবং তড়িৎ দুটোই সুপরিবাহী। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ, এটা মাটির অণুজীব দ্বারা ভেঙে যায় না, এটা হচ্ছে জৈব অভঙ্গুর, নন বায়োডিগ্রেডেবল। ফাইলেরিয়া জীবাণু ছড়ায় কিউলেক্স মশা। পরের পাতায় চলে যাও। দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার কীট পতঙ্গ বইটি লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। কাণ্ড দুর্বল, নরম, রসালো, শাখাহীন উদ্ভিদের বলে। এখানে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হচ্ছে আসলে নততল। উই পোকার প্রধান খাদ্য হচ্ছে সেলুলোজ। এক কথায় উত্তর দাও। 2 দাগের প্রথম প্রশ্ন ঠিক না ভুল? কপিকল বল প্রয়োগের দিককে ঠিক উল্টো করে দেয়। কপিকল থাকে এর উপর দিকে দড়ি পরানো থাকে, একদিকে নিচের দিকে টানা হয়, আর এখানে বালতি বা কোনো কিছু থাকে যেটা কি হয়, সেই বালতিটা উপর দিকে উঠতে থাকে, তাহলে এটা ঠিক দেওয়া হয়েছে। আম পাতায় জালের মতো শিরাবিন্যাস দেখা যায়, এই ধরনের শিরাবিন্যাসকে জালিকাকা শিরাবিন্যাস বলে। কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে? যাযাবর পিঁপড়ে। চটের তৈরি ব্যাগ এটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম ফিতার দহনে কোন যৌগ উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড, যার সংকেত হচ্ছে MgO। নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম, যার চিহ্ন হচ্ছে He। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তারাবাজি পোড়ালে কোন শক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয়? এখানে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
এর মধ্যে রাসায়নিক উপাদান থাকে, তারাবাজির মধ্যে যখন পোড়ানো হয় তখন তাপও উৎপন্ন হয় এবং তার সঙ্গে আলো উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে শক্তি রূপান্তর। কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। ঠিক না ভুল? দেখো, ধানের খোসা ছাড়ালে দুটি বীজপত্র পাওয়া যায়, এটা ভুল। একটি বীজপত্র পাওয়া যায়, তার কারণ ধান হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। বেমানান শব্দটি খুঁজে বের করতে হবে। দেখো, ডেঙ্গি, এডস, পোলিও, টাইফয়েড। তার মধ্যে টাইফয়েডটা আলাদা, তার কারণ এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর বাদবাকি গুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তোমার বাড়িতে তৈরি হয় একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হচ্ছে সবজির খোসা, আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম তোমরা লিখবে প্লাস্টিক প্যাকেট বা প্লাস্টিকের প্যাকেট। সৌর কুকার মানে সোলার কুকার চালু করা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে সারা বছরের সৌরদিন যোগ করে সেই যোগফলকে যদি আমরা 365 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় সৌরদিন পাই। দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব এবং বলের মাঝখানে থাকে বাধা। এক প্রান্তে আলম্ব, অন্য প্রান্তে থাকে বল, আর মাঝখানে বাধা থাকে। রেডিওর নব এটা এক ধরনের চক্র এবং অক্ষদণ্ডের উদাহরণ। এরপরে আমরা 4 দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, এখানে ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে দুটি পার্থক্য লেখো। রায়মার্টিনের 311 পাতায় দেখো পার্থক্য দেওয়া হয়েছে। ব্যক্তবীজী এখানে প্রথম যেটা পার্থক্য দেবে, পার্থক্যের বিষয় হচ্ছে বীজ। লিখবে বীজ নগ্ন অবস্থায় থাকে, ফলের মধ্যে আবদ্ধ থাকে না। আর এখানে বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে। 2 নম্বর লিখবে যে উদ্ভিদ দেহ গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং বহুবর্ষজীবী। আর গুপ্তবীজী এটা বিরুদ্ধ গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী প্রকৃতির হয়। এরপরে যন্ত্রের নিয়মিত পরিচর্যার দুটি উপায়, এটা আমরা অনেকবার পেয়েছি এবং টেক্সট বুকের মধ্যে 140 পাতায় খুব সুন্দর করে দেওয়া হয়েছে। প্রথম উপায় হচ্ছে যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশটা দ্রুত ক্ষয় হয়। তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত। আর 2 নম্বর লোহার তৈরি যে সমস্ত যন্ত্র আছে বা যন্ত্রাংশ আছে সেগুলোকে জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার। কেন? তার কারণ খোলা বাতাসে রাখলে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে লোহার জিনিসের উপর মরচে পড়তে দেখা যায়, তাই না? বাদামি রঙের মরচে পড়ে, নিয়ে সেটা ক্ষয় হয় বা ক্ষতিগ্রস্ত হয়। তাই এটা যেন না হয় তার জন্য লোহার জিনিসের উপরে তেল রং মানে সিনথেটিক এনামেল করেও মরচের হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। দুটো বলেছে, দুটো তোমরা লিখবে। শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? শ্রমিক মৌমাছির উদরের শেষ প্রান্তে হুল অবস্থিত। উদর মানে পেট, পেটের একদম শেষ প্রান্তে হুলটা থাকে। এর একদিক খাঁজ কাটা আর অন্য দিক এমন ভাবে মৌমাছির পেটের কাছে আটকানো থাকে যে শত্রুর দেহে বা কোনো মানুষকে হয়তো কামড়াচ্ছে, তাহলে মানুষ হচ্ছে মৌমাছির শত্রু। যখন সেই শত্রুর দেহে একবার হুল দিয়ে দংশন করে তখন তা ছিঁড়ে শত্রুর দেহে আটকে যায়। এবার যখন বেরোতে চায়, ধরো এটা মানুষের শরীর যখন কামড়ায় মানে খাঁজ কাটা থাকে ভেতরের জায়গাটা, এবার ভরার পর যখন টানতে চায়, বের করতে চায়, তখন বের হয় না। বের করতে চাইলে তাদের পেটের মানে এই হুলটার অন্য প্রান্ত মৌমাছির পেটের মধ্যে সঙ্গে আটকানো থাকে, সেই পেটের ওই জায়গাটা পুরো ছিঁড়ে বেরিয়ে যায়, তাই না? আর ওই বাকি অংশটা যেটা হুলটা ঢুকে আছে মানুষের শরীরে বা কোনো শত্রুর শরীরে, তাহলে সেক্ষেত্রে তার দেহেই কিন্তু আটকে যায়। এবার পেটের অংশটা যেহেতু ফেটে যায়, ফলে শ্রমিক মৌমাছির মৃত্যু হয়। এটার পেজ নাম্বার 346। প্লাস্টিক কি কি কারণে পরিবেশের পক্ষে ক্ষতিকর? প্লাস্টিক বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করে, যেমন প্লাস্টিক মাটিতে মেশে না, ফলে জমিতে থাকে এবং মাটির উর্বরতা কমে যায়। ও বৃষ্টির জলকে মাটির নিচে চুঁইয়ে যেতে বাধা দেয়, ফলে মাটির নিচে স্বাভাবিক জলস্তর বা ওয়াটারের যেটা লেভেল সেটা নেমে যায়। 2 নম্বর, প্লাস্টিক জল নিকাশি বা ড্রেনেজ যে সিস্টেম সেটাকে বন্ধ করে দেয়, ফলে বর্ষাকালে রাস্তায় জল জমে। এছাড়া দেখো তোমরা এটা লিখতে পারো যে ঘাস পাতার সঙ্গে গবাদি পশুরা প্লাস্টিক খেলে তাদের পেটের গন্ডগোল দেখা যায়। 3টে পয়েন্ট লিখবে, যেহেতু 2 নম্বর দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট তোমরা লিখে নেবে। পেজ নাম্বার 369। পরিস্রাবণ কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাকে
ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে। নিয়ে লিখবে যে যেমন কাদাগোলা জল থেকে কাদা ও জলকে পৃথক করার জন্য পরিস্রবণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন, জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায় তাদের নাম। একটা হচ্ছে হাইড্রোজেন, ক্যাথোডে উৎপন্ন হয়, আর অ্যানোডে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অক্সিজেন। এসআইতে বলের একক কি? এসআইতে বলের একক নিউটন। পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। খাদ্য জাল শব্দচিত্রের মাধ্যমে দেখাও। টেক্সট বুকের পেজ নাম্বার 93-তে খাদ্য জালের ছবি দেওয়া হয়েছে, কিন্তু এখানে এরকম ভাবে করলে হবে না, ছবি অঙ্কন না করে শব্দচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তার জন্য তোমাদের দেখাচ্ছি, দেখো এই জিনিসটাই তোমরা এটা লিখতে পারো। এই দেখো শব্দচিত্রের মাধ্যমে একটা তৃণভূমির খাদ্য জালের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন উদ্ভিদকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে সিংহ। এছাড়া উদ্ভিদকে খাচ্ছে দেখো খরগোশ, তাকে বাজ পাখি খায়। উদ্ভিদকে ইঁদুর খায়, ইঁদুরকে বাজপাখি খেতে পারে, বা সাপকেও মানে ইঁদুরকে সাপও খেতে পারে। আর ইঁদুরকে যদি সাপ খায় তারপরে সাপকে দেখো বাজপাখি খাচ্ছে। এখানে আরো দেখো অনেক খাদ্য শৃঙ্খলা আছে। উদ্ভিদকে ঘাস ফড়িং খায়, তাকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় বাজপাখি। এরকম ভাবে করা যায়। তাহলে এই যে একসঙ্গে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে জালের আকারে ছড়িয়ে আছে, এটা হচ্ছে খাদ্য জাল। তাহলে এই খাদ্য জালটা তোমরা এরকম ভাবে অঙ্কন করে দেখাবে, শুধুমাত্র অঙ্কন করবে। আর যে যে নামগুলো আছে লিখবে, এখানে ব্যাখ্যাগুলো বা লাইনগুলো লেখার প্রয়োজন নেই। জীব বৈচিত্র্য কি? জীবমণ্ডলের বিভিন্ন প্রকার পরিবেশে, যেমন বনভূমি, তৃণভূমি, মরুভূমি, সমুদ্র, নদী প্রভৃতি পরিবেশে বসবাসকারী বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীবের মধ্যে যে বিভিন্নতা বা বৈচিত্র্যতা দেখা যায় তাকে এক কথায় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। এই সংজ্ঞাটা দেবে, আর যদি সম্ভব হয় তাহলে এই লাইনটা অ্যাড করে দেবে যে বিজ্ঞানী রোজেন 1985 খ্রিস্টাব্দে প্রথম জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। এটা পেজ নাম্বার 294। এরপরে আমরা 5 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। দেখো 5 দাগের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, ঘূর্ণন অক্ষ কাকে বলে? চক্র ও অক্ষদণ্ড উভয়ই তাদের সাধারণ কেন্দ্রগামী একটি স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অক্ষ দণ্ড এবং তার সঙ্গে চক্র বা চাকাটা লেগে আছে। এবার এই অক্ষদণ্ডের মাঝ বরাবর যদি একদম আমরা একটা রেখা কল্পনা করি, তাহলে সেই যে অক্ষ সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। যেমন পৃথিবীর ক্ষেত্রে আমরা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর একটা কাল্পনিক রেখা আমরা কল্পনা করি, তাই না? একটা রেখা কল্পনা করি, সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ। একই রকম ভাবে এখানে এই মাঝ বরাবর এটার ধরো একটা যদি শক্ত দণ্ড হয়, এটা মানে একটা অক্ষদণ্ড, তাহলে এই মাঝ বরাবর মানে এই পয়েন্ট থেকে শুরু করে একদম ভেতরে মাঝ বরাবর যদি আমরা একটা অক্ষ কল্পনা করি, তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণন অক্ষ। এটা পেজ নাম্বার দেখো 281। আর এর সাথে প্রশ্ন ছিল যে নততলে যান্ত্রিক সুবিধা বাড়ানো হয় কিভাবে? এখানে শুধু বাড়ানোর কথা বলা হয়েছে। তোমরা প্রথমে শুরু করবে যে নততলে যান্ত্রিক সুবিধা সমান নততলের দৈর্ঘ্য বাই নততলের উচ্চতা। এটা লেখার পরে তোমরা লিখবে যে এই সম্পর্ক থেকে বলা যায় যে, এতটা লেখার পর এবার এইখানে চলে আসবে, এগুলো লেখার দরকার নেই। নততলের উচ্চতা যত কম হবে ভূমিস্থ কোণ এবং সেই সঙ্গে তলের খাড়ায় তত কমবে, ফলে নততলের যান্ত্রিক সুবিধা বেশি হবে। এটা তোমরা লিখবে পেজ নাম্বার 278। প্রজাতি কাকে বলে? দেখো রায়মার্টিনের 303 পাতায় প্রজাতির সংজ্ঞা দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর টেক্সট বুক থেকে লিখতে চাইলে খুব সহজ করে ছোট করে দেওয়া হয়েছে। দেখো একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে, এটাও লিখতে পারো। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। নেক্সট 3 নম্বর প্রশ্ন, তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন? দেখো তিমিরা জলে বাস করলেও তাদের শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস, তাদের জলের উপরে উঠে এসে শ্বাস নিতে হয়, এই জন্য তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না। এমনকি যখন তারা বিশ্রাম নেয় তখনও তাদের মস্তিষ্কের একটা অংশ ঘুমালেও অন্য অংশ জেগে থাকে। পেজ নাম্বার 351। তিমির গায়ের কোন অংশে লোম থাকে? মাথার সামনে নাকের জায়গায়। দেখো এখানে লেখা আছে যে তিমির গায়ে কেবল মাথার সামনে নাকের জায়গায় অংশে কিছু লোম থাকে। এরপর দেখো বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি উদাহরণ সহ লেখো। এটা তোমাদের 3rd টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবারই আমরা এটা পেয়েছি।
লিখবে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে 4R পদ্ধতি বলে। 4টে আর কি দেখো, একটা হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং হচ্ছে রিফিউজ। রিডিউস মানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো বা আবর্জনাগুলো পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলোর ব্যবহার কমিয়ে আনা। যেমন এই জিনিসগুলোর ব্যবহারটাকে আমাদের কমিয়ে আনতে হবে, প্লাস্টিকের ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল ইত্যাদি। রিইউজ মানে পুনরায় আবার ব্যবহার করা, মানে আবার কাজে লাগানো। যেমন দেখো পরিত্যক্ত মানে ফেলে দেওয়া কোনো বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো। ধরো তরিতরকারি বা ফলের যে খোসাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, ফল বা সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি, এগুলোকে একটা জায়গায় গর্ত করে রেখে সেটা দিয়ে কম্পোস্ট সার বানানো যায়। তাহলে এক্ষেত্রে আমরা রিইউজ করছি। রিসাইকেল মানে ফেলে দেওয়া কোনো বর্জ্য পদার্থকে, মানে বর্জ্য পদার্থ থেকে আবার নতুন কোনো জিনিস বানানো যায়। যেমন প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের ধরো চেয়ার, টেবিল, এই সমস্ত ভাঙা জিনিসগুলোকে নিয়ে কারখানায় নিয়ে গিয়ে সেগুলোকে গলিয়ে প্লাস্টিকের কোনো জিনিস তৈরি করা যায়। বা পুরনো লোহা বা লোহার যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো দেখবে কিনে নিয়ে যায়, নিয়ে ফ্যাক্টরিতে বিক্রি করে সেখান থেকে লোহার অন্য জিনিস তৈরি করা যায়। তাহলে এটা হচ্ছে রিসাইকেল করা। আর প্রত্যাখ্যান বা রিফিউজ মানে পরিবেশটাকে সুস্থ রাখার জন্য, রোগমুক্ত রাখার জন্য কিছু কিছু জিনিস আমরা একদমই ব্যবহার করব না বা আমাদের ব্যবহার করা উচিত নয়, পুরোপুরি আমরা রিফিউজ করব বা রিজেক্ট করব। যেমন প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের যে কোনো জিনিস, থার্মোকল ইত্যাদি আমরা প্রত্যাখ্যান করব। তাহলে এটা তোমরা লিখবে, এখান থেকে শুরু করবে এবং এতটা পর্যন্ত লিখবে, পেজ নাম্বার 364। যোজ্যতা কাকে বলে? কোন মৌলের পরমাণুর অপর কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। এখানে বলেছে H2S মানে হাইড্রোজেন সালফাইড যৌগে সালফার মৌলের যোজ্যতা কত? সালফার দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য এখানে যোজ্যতা হবে 2। পরের প্রশ্ন, তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই 1 অপেক্ষা কম, তা সত্ত্বেও এটি ব্যবহৃত হয় কেন? তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম হওয়া সত্ত্বেও কেন ব্যবহার করা হয়? তার কারণ কোনো কোনো সময় ভারী বস্তু তোলার জন্য সরাসরি বল প্রয়োগের সুবিধা থাকে না। 2 নম্বর কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবহার করার উপায় থাকে না। 3 নম্বর, যান্ত্রিক সুবিধা 1 কম হওয়ায় তৃতীয় শ্রেণীর লিভারে ভারের সরণ সব থেকে বেশি হয়, তাই ভারের অধিক সরণ ঘটানোর প্রয়োজনে তৃতীয় শ্রেণীর লিভার যেমন ক্রেন ব্যবহার করা হয়। ওজন মাপা যন্ত্রের নাম কি? লিখবে স্প্রিং তোলা যন্ত্র। নেক্সট কোয়েশ্চেন, স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য কি? লিখবে দেখো অবস্থান বা কোনো বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য কোনো বস্তুতে কাজ করার যে সামর্থ্য জন্মায় বা যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় স্থিতিশক্তি। আর গতির জন্য কোনো বস্তুতে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে বলা হয় গতিশক্তি। এক টুকরো পাথরকে অনেক উঁচুতে তুলে দিলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। আর গতিশীল কোনো গাড়ির মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। বা ওই এক টুকরো পাথরকে যদি 3 তলা বা 4 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গতিশক্তি পাওয়া যায়। এরপর দেখো অবস্থান বা আকৃতি যত বেশি পরিবর্তিত হয় তত বেশি স্থিতিশক্তি সঞ্চিত হয়। আর এখানে গতিবেগ যত বাড়ে তত বেশি গতিশক্তি সঞ্চিত হয়। পরিশ্রম করলে আমাদের দেহে যে শক্তি খরচ হয় তা আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে পাই। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% শক্তি ওই পুষ্টি স্তরের বা ওই ট্রফিক লেভেলের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী মানে নেক্সট যে ট্রফিক লেভেল সেই ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এটা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। এটা পেজ নাম্বার 95। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো, লিখবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এত লেখার পরে এখানে তোমরা অ্যাড করতে পারো বর্গ একক। কেমন? বর্গ একক। এরপরে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় বা ডিপার্টমেন্টে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম এবং ইরিডিয়ামের একটা সংকর ধাতুর, যেখানে দেখো সংকর ধাতুতে 90% থাকে প্ল্যাটিনাম আর 10% থাকে ইরিডিয়াম, এরকম একটা সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের 2 প্রান্তের 2টি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। লব্ধ একক কাকে বলে? উদাহরণ সহ লেখো। লিখবে যেসব একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হয় তাদের লব্ধ একক বলে।
যেমন ক্ষেত্রফলের একক, লব্ধ একক। 13 নম্বর স্কুলের শেষ প্রশ্ন, শিম্পাঞ্জিদের খাদ্যের প্রকৃতি বর্ণনা করো। লিখবে শিম্পাঞ্জিরা সাধারণত ফলমূল, শাক পাতা বেশি খায়। শিম্পাঞ্জিরা পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে বাদাম খায়। এছাড়া উই পোকার ঢিপি বা ঢিবি লিখবে, কেমন, ঢিবি দেখলে ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে খায়। এটা রায়মার্টিনের পেজ নাম্বার হচ্ছে 348। আর এর সাথে দেখো কোন প্রকারের পিঁপড়েরা যুদ্ধে পটু হয়? লাল পিঁপড়ে। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।